অবনীর চোখে কালো কাপড় বেঁধে কোলে উঠিয়ে নিয়ে তার ভার্সিটির সামনে থেকে তাকে তুলে নিয়ে আসলাম। এই 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 কে আপনি? আর আমায় কই নিয়ে যাচ্ছেন? প্লিজ ছেড়ে দিন আমায়। জানেমান, তোমায় ছাড়ার জন্য তো কোলে নেইনি, তোমায় আমার সাথে নিয়ে যাওয়ার জন্য কোলে উঠিয়েছি। প্লিজ আমায় ছেড়ে দিন, আমি আপনার সাথে কোথাও যাব না। তোমার যেতে হবে না, আমি তো আছি তোমায় নিয়ে যাওয়ার জন্য। তোমায় আমি নিয়ে যাচ্ছি, তুমি জাস্ট চুপ করে কোলে বসে থাকো। না না, আমি চুপ করে থাকবো না। আমি চিৎকার করে মানুষজন জড়ো করে ফেলবো। ওকে করো। এটা বলতেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। আশেপাশের মানুষজন সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, কিন্তু আমার বডিগার্ডগুলোকে দেখে কেউ আর কিছু বলার সাহস পাচ্ছে না। অবনী, তোমায় ভালোই ভালোই বলছি চিৎকার চেঁচামেচি না করতে, তাহলে কিন্তু খারাপ হবে বলে দিলাম। প্লিজ হেল্প মি, কেউ আমাকে বাঁচান। মেয়েটাকে বারণ করা সত্ত্বেও মেয়েটা চেঁচামেচি করছে। মানুষজন এবার আরও বাঁকা চোখে তাকিয়ে আছে আমার দিকে। আরে আপনারা সবাই আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? আপনারা হয়তো ভাবছেন যে মেয়েটার সাথে আমি জোর করছি, কিন্তু না, মেয়েটা আমার স্ত্রী। সে আমার উপরে অভিমান করেছে, তাই তার রাগ ভাঙানোর জন্য একটা সারপ্রাইজের আয়োজন করেছি, তাই তাকে নিয়ে যাচ্ছি। তখনই অবনী চেঁচিয়ে উঠল। প্লিজ হেল্প মি, এই লোক আমার কেউ না, সে আমায় জোর করে নিয়ে যাচ্ছে। অবনীর কথা শুনে সবাই আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। না, মেয়েটাকে আটকাতে হবে, না হয় কেলেঙ্কারি হয়ে যাবে। তাই না পারতে অবনীর ঠোঁটে চুমু বসিয়ে দিলাম। এবার অবনী ধস্তাধস্তি শুরু করে দিয়েছে। জোর করে তাকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে আর আমি অবনীকে কোলে নিয়ে জড়িয়ে ধরে আছি। সে তো চেঁচিয়ে পুরো দুনিয়াদারি একত্রে করে ফেলছে গাড়ির ভিতরে। না, মেয়েটাকে এভাবে থামানো যাবে না, না হয় মানুষ বলবে মেয়েকে কিডন্যাপ করেছি আমি। আবার সে আগের পদ্ধতি অবলম্বন করলাম। অবনীকে নিজের বাহু ধরে শক্ত করে জড়িয়ে ধরে ওর ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট বসিয়ে দিলাম। এই চুমু খাওয়াতে একদম ঘরে এসে পৌঁছেছি, তবে আমার কোনো হদিস নেই। আমি অবনীকে চুমু খাওয়াই এইভাবে মগ্ন হয়ে পড়েছি যে বাসার সামনে কখন আসলাম তা নিজেও জানি না। স্যার, বাসার সামনে চলে এসেছি। ড্রাইভারের ডাকে হুঁশ ফিরে আসলো। ওকে, তুমি গাড়ি সাইড করে রাখো, আমি ওকে নিয়ে বাসায় ঢুকছি। অবনীকে নিয়ে বাসায় ঢুকে পড়লাম। অবনীর হাত পা ছোটাছুটি করা তো বন্ধ নেই। আপনি আমায় কোথায় নিয়ে এসেছেন? প্লিজ আমায় ছেড়ে দিন না, আমি বাসায় যাব। তোমার বাবুর বাড়িতে তোমায় নিয়ে এসেছি, আজ থেকে এটাই তোমার বাসা। এই বাড়িতে একবার প্রবেশ করেছো তো কোনোদিন আর যেতে পারবে না। আপনি এসব কি বলছেন? আর আমার হবু মানে? মানে আমি তোমার হবু, গাড়িতে তোমার উপরে অধিকার কি এমনি এমনি খাটিয়েছি নাকি? না, আমি মানি না, আপনি আমার হবু হতে পারেন না। না মানলে আমার কিছু করার নেই, তবে এটাই মাথায় রাখো, তুমি আমার বউ, তুমি এই বাড়িতেই থাকবে। তুমি হাজার চাইলেও এখান থেকে বাড়াতে পারবে না। এবার আমি চললাম, আমার কাজ আছে। ও হ্যাঁ, তার আগে চোখের বাঁধনটা খুলে দেই। তারপর অবরই চোখের বাঁধনটা খুলে দিলাম। তাকে কালো কাপড় বেঁধে এই জন্য এনেছি, সে যেন পথ দেখতে না পারে, কারণ সে যদি পথ চিনে যায় তাহলে সে পালিয়ে চলে যেত। চোখ খুলে দেওয়ার পর সে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই মেয়ে, কি দেখো এমন করে? আপনার চোখ দুটো আমার খুব পরিচিত। ও, এবার তাহলে থাকো, আমি কাজ শেষ করে আসি। বেটা তুই যা, খালি তুই গেলেই আমি পালিয়ে যাব। অবনীকে বাসায় রেখে কাজে চলে আসলাম। হঠাৎ সিকিউরিটি ফোন দিল। স্যার, ম্যাম জঙ্গলের ভিতরে কোথায় যেন হারিয়ে গেছে। সে হারিয়ে যায়নি, পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তোমরা ওর খোঁজ করো, আশা করি পেয়ে যাবে, কারণ সে আমার বাড়ি থেকে মৃত্যুর আগ পর্যন্ত পালাতে পারবে না। তোমরা খোঁজ চালু করো, আমি আসছি। আর আজ সব কয়টা সিকিউরিটিকে মজা দেখাবো। সিকিউরিটির সাথে কথা বলে ফোন কেটে দিলাম। অন্যদিকে অবনী হে আল্লাহ, আমি কোথায় ফেসে গেলাম? চারিদিকে জঙ্গল আর জঙ্গল, তার উপর জঙ্গলের ভিতর থেকে কেমন যেন ভয়ঙ্কর পশু পাখির আওয়াজ আসছে। আল্লাহ, আমি হয়তো আর কোনোদিন বাবা মায়ের মুখ আর দেখতে পারবো না। তখনই একটা বাঘ জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসে। অবনী এটা দেখে দাঁত মুখ খিচে দৌড় মারে। বাঘটাও তার পিছু নেয়। হঠাৎ দেখে বাঘটা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে, আর তার সামনে পাঠানের মতো সেই অপরিচিত লোকটা দাঁড়িয়ে আছে। জানেমান, তোমায় বলেছিলাম তুমি হাজার চাইলেও এখান থেকে পালাতে পারবে না। সো কেন বৃথা চেষ্টা করো তুমি? হ্যাঁ, প্লিজ আমি ঘরে যাব। এই জায়গাটা সব কয়টা পশু পাখির বসবাস করে, মানুষ বলতে কেউ থাকে না এই জঙ্গলে। আপনিও সেই কাতারের। অবনী বারবার বলছি মানিয়ে নেওয়ার ট্রাই করো, না হয় সব দিকেই হারাবে। আমায় মেনে নিলে পুরো দুনিয়া পেয়ে যাবে, আর না হয় ভিতরে ভিতরে নিজেই তুকে তুকে মরবে।
আপনাকে আমি মানব না, ব্যাস মানব না। ওকে, তোমার মানতে হবে না, আমি তোমায় মেনে নিলাম। এটা বলে অবনীকে কোলে তুলে নিলাম। তারপর জঙ্গলের ভিতর থেকে সোজা বাসায় উকিল সাহেবকে আসার সময় সাথে করে নিয়ে এসেছি। কাজের মহিলাকে বললাম অবনীকে সাজিয়ে দিতে, সে অবনীকে নিয়ে সাজাতে চলে গেল। আপা, কোন কালারের শাড়ি পরবেন আপনি? আমি কিছুই পরবো না, আমি বাড়ি যাব, বাড়ি। মাথা থেকে সেই ভূত নামিয়ে ফেলেন, আপনি কখনো এই জায়গা থেকে যেতে পারবেন না। আর বড় কথা হলো, এখান থেকে যে কি করবেন? আকাশ স্যার তো অনেক ভালো একটা মানুষ, তিনার সাথেই থেকে যান। বাসার পেছনে পুরো শপিং মল বানিয়ে রেখেছি, সেখানে মেয়েদের সমস্ত দামি দামি কাপড়, দামি দামি সব অলংকার মজবুত রয়েছে। সব কিছুই তো আপনার হবে। তোমার সেই বেয়াদব আকাশ স্যারের কোনো কিছুই আমার লাগবে না, আমি বাড়ি যাব। ম্যাম, আপনি রেডি হয়ে নিন প্লিজ, না হলে আকাশ স্যার আমার 12টা বাজিয়ে দেবে। না না, আমি রেডি হব না তো, রেডি হব না। ওকে, আমি স্যারকে গিয়ে বলছি, স্যার ম্যামটাকে রেডি হবেন না। ওকে, আমি দেখছি। সোজা গিয়ে অবনীকে রুম থেকে কোলে তোলে বাইরে নিয়ে আসলাম। উকিল সাহেব, আপনি বিয়ে পড়ান। অবনী তো সেই রকমের চিৎকার চেঁচামেচি করছে, সে বিয়ে করবে না। শুধু কানে কানে একটা কথা বললাম, তারপর চুপচাপ সে আমায় বিয়ে করে নিল। বিয়ে পড়িয়ে উকিল সাহেব চলে গেল, আর আমি অবনীকে নিয়ে সেইভাবেই রুমে ঢুকে পড়লাম। তারপর আলমারি থেকে শাড়ি বের করে নিজ হাতে তাকে পরিয়ে দিলাম। শাড়ি পরানোর সময় অবনীর কত জায়গায় যে আমি চুমু খেয়েছি তা উপরওয়ালাই জানে। অবনীর কানে সেই কথাটা বলার পর থেকে সে একদম চুপচাপ হয়ে গেছে। আচ্ছা, আমি কি আর কখনো আমার মা বাবাকে দেখতে পাবো না? পাবে পাবে, সময় হলে সবাইকেই দেখতে পাবে। এবার দেখি চুপচাপ খাটে গিয়ে বসো। আমি দরজা খুলে ভেতরে আসলে তুমি আমায় পায়ে ধরে সালাম করবে নতুন বউয়ের মতন। অবনীকে খাটে রেখে বাইরে চলে গেলাম। খুব খুশি লাগছে মনের ভিতরে, আবার খুব কষ্ট হচ্ছে। চোখের সামনে ভেসে বেড়াচ্ছে সেদিনের কথাগুলো, যেদিন জনসমক্ষে মাকে অপমান করে পাথর মারা হয়েছিল, আর মা সেই কষ্ট সহ্য করতে না পেরে সেখানেই দম ছেড়ে দেয়। এসব নিয়ে ভাবতেই নিজের অজান্তে কান্না করে দিলাম। তখনই কাজের মহিলা আপা আসলো। ভাইজান, আজ আপনার খুশির দিন, সেদিনের কথা মনে করে ভেঙে পড়লে চলবে না। যান ভেতরে যান, ম্যাম অপেক্ষা করছে। চোখ মুছে বাসর ঘরে ঢুকে পড়লাম। ঢুকে ভেবেছি হয়তো মেয়েটা আমার কথা মতন আমাকে সালাম করবে, কিন্তু না, সে অবাধ্য মানুষের মতন খাটের উপরেই বসে আছে। এটা দেখেই চরম রাগ উঠে গেল। সোজা গিয়ে চাপড়ে পড়লাম অবনীর ওপরে। মেয়েটা খুব চেঁচিয়েছিল, কিন্তু আমি মুখ চেপে ধরেছি। যা, এবার দেখি কত চেঁচাবি। এই জন্যে বলেছিলাম মেনে নিলেই সব কিছু সহজ হয়ে যাবে। আর যদি সে আমায় সালাম করতে আসতো, তাকে সালাম করতে না দিয়ে বুকে তুলে নিতাম। সারা রাত বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখে গল্প শুনতাম। হয়তো আবার মাঝে মধ্যে কপালে আলতো করে কয়েকটা চুমু দিতাম, কিন্তু সে শুনল না। তাই তার উপরে হিংস্রতা দেখালাম। অবনীকে ছেড়ে দিয়ে খাট থেকে উঠে এসে বারান্দায় দাঁড়িয়ে আছি, তখনই একটা নাম্বার থেকে ফোন আসলো। স্যার, অবনীর বাবা তো পুরো পাগল পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো হওয়ারই। তোমরা তার দিকে নজর রাখো, বাকিটা আমি দেখছি। কথা শেষ করে রুমে এসে দেখি অবনী সেইভাবেই খাটের উপরে পড়ে আছে। শরীরের কাপড় চোপড় ঠিক নেই, তার উপরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে মেয়েটা। এটা দেখে খুব মায়া লেগে গেল। অবনীকে খাট থেকে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। তারপর তাকে গোসল করিয়ে দিয়ে নতুন একটা শাড়ি পরিয়ে দিলাম। সে কিছুই বলছে না, বাকরুদ্ধ হয়ে আছে একরকমের। তারপর তাকে কোলে করে নিয়ে ছাদে চলে গেলাম। ময়না পাখি, আমায় মাফ করে দিও। তুমি যদি আমার কথা শুনতে, তাহলে আজ এত কষ্ট পেতে না। আচ্ছা থাক, যা হয়েছে হয়েছে, এবার সব বলে যাও। ছাদের উপরে বসে অনেকটা সময় একা একা বক বক করলাম। অবনী কোনো কথাই বললো না। তারপর তাকে নিয়ে নিচে চলে গেলাম। নিচে গিয়ে শুয়ে পড়লাম অবনীকে নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অবনী মাটিতে পড়ে আছে। অবাক হয়ে গেলাম অবনীর নিরূপ আচরণ দেখে। দামি খাট ফেলে রেখে মাটিতে কেন শুতে হবে তার? না, কোনো একটা ঘাপলে আছে। অবনীকে ডাক দিলাম, সে আমার ডাকের কোনো উত্তর দিল না। সেই রকমভাবে মাটিতে পড়ে আছে অবনী বলে ওকে নাড়া দিতে আমার চোখ জোরে কপালে উঠে গেল। তার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তার নাকের সামনে হাত দিয়ে দেখলাম শ্বাস নিচ্ছে কিনা, কিন্তু না, কোনো সারা শব্দ নেই। তার মানে কি অবনী সত্যি আমায় ছেড়ে চলে গেল? এত কিছু হয়তো অবনী সহ্য করতে পারিনি, তাই সে সুইসাইড করেছে। অবনীকে জড়িয়ে ধরে সজরে এক চিৎকার করে উঠলাম, এই মেয়ে মারা গেলে আমার দুনিয়াদারি সমস্ত কিছু শেষ। তখনই ঘুমটা ভেঙে গেল। আশেপাশে ভালো করে তাকিয়ে পরিস্থিতি বোঝার ট্রাই করলাম। সব কিছু তো ঠিকঠাকই আছে। তার মানে কি এতটা সময় আমি স্বপ্ন দেখলাম? পাশ থেকে অবনী আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। অবনী, তুমি ঠিক আছো তো? ঠিক আছে কি জানি না, তবে জীবিত আছি। অবনী, কী সব বলছো তুমি উল্টাপাল্টা? যা বলেছি ঠিকই বলেছি। গতকাল রাতেই তো আমায় মেরে ফেলেছেন। হাইনার মতো যখন আমার শরীরটাকে নিজের আয়ত্তে নিয়েছেন, তখনই তো আমার মৃত্যু হয়েছে। শুধু দেহটা দুনিয়াতে লটকে আছে। চাপ নেই, দেহটাও কিছুদিনের মধ্যে 3.5 হাত মাটির নিচেই গছে যাবে।
অবনীর মুখে এমন ধারা কথা শুনে বুকের ভিতরে কেমন যেন দুপদুপানি শুরু হয়ে গেল। জানি না কি আছে এই মেয়ের মাঝে। উদ্দেশ্য ছিল একরকম, কিন্তু আমি নিজের উদ্দেশ্য ছেড়ে মেয়েটার প্রতি দুর্বল হয়ে গেলাম এক রাতের মধ্যেই। মেয়েটা আমার মন কেড়ে নিয়েছে। না, ওর কিছু হতে দেওয়া যাবে না। সে রাজত্ব করবে আমার বোনের সিংহাসনে। অবনী, অলক্ষণে কথা বলো না প্লিজ। মেয়েটাই যে আমি অলক্ষণে। অবনী, তুমি মোটেও অলক্ষণে না, আর তোমার কিছু হতে দিব না আমি। এটা বলে অবনীকে নিজের বুকে টেনে নিলাম। একদম পাজা খোলা করে মেয়েটাকে জড়িয়ে ধরেছি। জড়িয়ে ধরে তার ঠোঁটে কপালে থুতনিতে পাগলের মতন চুমু খেতে আরম্ভ করলাম। সে চুপচাপ আমার বুকে পড়ে আছে। মনে হয় যেন তার মধ্যে কোনো মোহই নেই। সে যেন নিরামিষ প্রকৃতির একটা মানুষ। তৎক্ষণাৎ মনে পড়ল তার উপরে জোর খাটাচ্ছি আমি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, করো। আপনার শরীরের ঘ্রাণ আমার খুব পরিচিত। কেন জানি মনে হয় আপনি আমার খুব কাছের কেউ। আর তাছাড়া আপনি আমার নামও জানেন। হয়তোবা তোমার কাছের কেউ, আর তোমায় উঠিয়ে নিয়ে এসেছি। তোমার নামটা আমি জানবো না, এমনটা কি করে হয়? লোকটার কথা শুনে নিজের উপরেই ঘৃণা হচ্ছে। লোকটা আমার শরীরে জোর খাটিয়েছে। সেই শরীরটা যেন অপবিত্র মনে হচ্ছে এখন নিজের কাছে। কি হলো, কথা বলছো না যে? আপনার মতো নরপশুর সাথে কি কথা বলবো? মানুষ তো নন আপনি। মানুষ হলেই না হয় কথা বলতাম। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। আমি মানুষ না, আমি আস্ত একটা রক্তচোষা। তবে সব কিছুর পিছনে তোমার পরিবারেরও হাত আছে। তোমার বাবা আমায় মানুষ থেকে ভয়ঙ্কর হায়েনা বানিয়ে দিয়েছে। ফালতু কথা একদমই বলবেন না। আমার বাবার নাম করা একজন বিজনেসম্যান। আপনার মতো হাইনার সাথে আমার বাবার কোনো সম্পর্ক নেই। তিনি সৎ একজন ব্যবসায়ী। সৎ কি অসৎ তার সময় হলে জানতে পারবে। আর এখন এসব কথা ছাড়ো। চুপ করে রইলাম। এমন বাজে মানুষের সাথে মুখ লাগার ইচ্ছেই আমার নেই। হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আমি তোমায় জড়িয়ে ধরে আদর দিচ্ছি। দেখবে তোমার ঘুম চলে আসবে। কিছুই বললাম না। আর কারণ লোকটা জঘন্য আচরণকে তিনি আদর মনে করেন। এমন বিচ্ছিরি চিন্তা ভাবনার মানুষের সাথে কি কথা বলার আর থাকে? চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অবনী বাচ্চাদের মতন করে ঘুমিয়ে আছে। ওর ঘুমন্ত চেহারাটা দেখে এতটা মায়া হচ্ছিল যে কি আর বলবো। আস্তে আস্তে ওর কানের সামনে মুখ নিয়ে গিয়ে ওকে ডাক দিলাম। অবনী, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। সে মিটমিট করে চোখ খুলল। কপালে কয়েকটা চুমু এঁকে দিলাম, তার আদর দিয়ে দিয়েছি। এবার উঠে বসো, আমি তোমায় ফ্রেশ করানোর জন্য নিয়ে যাব। কেন, আমার কি হাত পা নেই নাকি? না আমি প্রতিবন্ধী? না, তেমন কিছুই না। তবে আমি চাই না যে তোমার পা জমিনে পড়ুক। চুপচাপ উঠে বসে পড়লাম। লোকটার আধিক্যতা দেখে রাগে শরীর ফেটে যাচ্ছে। তবুও কিছু বললাম না, কারণ লোকটাকে হাজার বারণ করলেও সে আমার কথা শুনবে না। অবনীকে কোলে তুলে নিলাম। কাজের মহিলা এসে একটা শাড়ি দিয়ে গেল। অবনীকে কোলে করে নিয়েই ওয়াশরুমে চলে গেলাম। তারপর তাকে নিজেই গোসল করিয়ে দিলাম। গোসল করিয়ে দিয়ে টাওয়েল পরিয়ে দিয়ে কোলে করে নিজের রুমে নিয়ে আসলাম। মেয়েটা একদম চুপচাপ হয়েছিল, মনে হচ্ছিল যেন স্বামীর বাধ্য বউ। তারপর তাকে নিজের হাতে শাড়ি পরিয়ে দিলাম। যখন শাড়ির কুচি দিব তখন তার ধবধবে সাদা পেটের দিকে নজর যায়। হয়ে গেল, ব্যাস, মাতাল হয়ে গেলাম। শাড়ির কুচি দেওয়া বাদ দিয়ে রেখে তার পেটের মধ্যে চুমু খেতে আরম্ভ করে দিলাম। মেয়েটা লজ্জায় চোখে হাত দিয়ে রেখেছে, কিন্তু আমার তো হুঁশ ঠিক নেই। কখনো কি শুনেছেন যে মাতালের হুঁশ ঠিক থাকে? আমারও তেমন ছিল না। আধা ঘন্টা তাকে চুমু খাওয়াই কাটিয়ে দিলাম। আমার যেন মনই ভরছে না। নাবিতেও আলতো করে কয়েকবার চুমু খেয়েছি। একদম পুরোপুরি হারিয়ে গেলাম নেশার রাজ্যে। তখনই অবনীর কথায় হুঁশ ফিরে আসে। জোর করে যখন তুলেই এনেছেন, তাহলে তো যেতে তো আর দিবেন না। আপনার কাছেই তো রেখে দিবেন আমায়। তাহলে একবারে এত চুমু খাওয়ার মানেটা কি? অবনীর কথা শুনে 3000 ভোল্টের একটা শক খেলাম। আরে অবনী, এটা বললোটা কি? অবনী, তুমি কি বলেছ তুমি নিজে জানো? জানবো না কেন? এতটা সময় কোনো কিছুর মোহে আটকে থাকা ঠিক না। তার মানে তুমি বলতে চাইছো জিনিস একটা যখন কিনেছি সেটাকে একবারই খরচ না করতে, ধীরে ধীরে ব্যবহার করতে? ওই, আমি এটা কখন বললাম? এটা না বললেও তোমার কথায় মানেটা এমন যে তোমায় ঘন্টাখানিক নিজের কাছে আটকে না রেখে মাঝে মাঝে কাছে টানার জন্য। না, আমার কথার মানে মোটেও এমন না। আপনার বিকৃত মস্তিষ্ক অন্যভাবে কথাটাকে ধারণ করেছে।
আমার মস্তিষ্কটা বিকৃত হলেও কথা ধারণ করার শক্তিটা আছে আমার। থাক, আমার যা বোঝা সেটা আমি বুঝে নিয়েছি। এখন রাখো এসব কথা। অবনী চুপ হয়ে গেল। আমি অবনীর শাড়ির কচি ঠিক করে দিয়ে আবার কোলে তুলে নিলাম। নাস্তা খাওয়ানোর জন্য কাজের মহিলা আপা নিচে নাস্তা লাগিয়েছে, তাই কোলে নিয়েছি তোমায়। আমি তো নিজেই হেঁটে যেতে পারবো। সেটার আর দরকার নেই। নিজে নিজে যেতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেলে ক্ষতিটা আমারই হবে। খটাস লোকটার কথা শুনে নিজের অজান্তেই হেসে দিলাম। লোকটার এমন ধারা আচরণ দেখে মনে হলো সে যদি আমায় এভাবে জোর করে তুলে না এনে সবার সম্মতি নিয়ে আমায় বিয়ে করে নিজের বউ বানাতো, তাহলে হয়তো দুনিয়ার মধ্যে সবচাইতে রোমান্টিক বরটা আমার হতো। অবনীকে কোলে করে নিচে নিয়ে এলাম। তারপর তাকে নিজের হাতে খাইয়ে দিলাম। তাকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পালা শেষ করে